নমস্কার। সুনন্দিনীর আড্ডা আজকে চলে এসেছে ঘর ছেড়ে বাইরে। তবে হ্যাঁ, এই বাইরে আসার পেছনে রয়েছে একটা ছোট্ট গল্প। আমরা সকলেই গল্প শুনতে এবং বলতে ভালোবাসি। আর আজকে যিনি আমার অতিথি, তিনি সত্যিকারের গল্প বলেন। শুধু ছোটদের জন্য তার গল্প বলাটাকে তিনি সীমাবদ্ধ রেখেছেন বলে ভাববেন না তিনি বড়দের গল্প বলেন না। হ্যাঁ, তিনি বড়দেরও গল্প বলেন। তিনি আসলে গল্পকে খুব সুন্দরভাবে তুলে ধরেন নিজের ভাষায়। সুদেষ্ণা মৈত্র সুনন্দিনীর আড্ডায় আজকে আমার অতিথি। নমস্কার। সুদেষ্ণাদি, এখানে তো অনেক বই দেখতে পাচ্ছি তোমার। আরো কয়েকটা বই ছিল, সেটা আনিনি, মানে নেই, কারণ হাতের কাছে পাচ্ছি না। তাতে একটা আমি দেখতে পাচ্ছি গল্পে গল্পে বানান। হ্যাঁ, এই বইটার পেছনে কি রহস্যটা একটু বলো তো। বানান গল্পের মধ্যে আমার একটা স্পেশালিটি বলতে পারো, আমার একটা স্টাইল বলতে পারো। আমি স্কুলে যখন পড়াতাম, আমি গল্প করে গ্রামার পড়াতাম আর গল্প করে বানানটা শেখাতাম। ধরো তোমাকে আমি বলছি, তুমি একটা পিঙ্ক শাড়ি পরে এসছো, এই পড়াটা বয়শূন্য র হবে, আর মাটিতে পড়ে গেলাম বা বই পড়লাম ডয়শূন্য র হবে। এইটা বোঝানোর পিছনে একটা গল্প থাকে। প্রত্যেকটা জিনিসের সঙ্গে একটা গল্প জুড়ে দিলে, হ্যাঁ, বাচ্চারা যখন সন্ধি সমাস প্রত্যয় শিখে যাবে তাদের অসুবিধে হবে না, বা ইচ্ছা না করলেও অনিচ্ছা সত্ত্বেও বানানগুলি ঠিক থাকবে। কিন্তু এই ডয়শূন্য র বয়শূন্য রটা ওদের কাছে ভীষণ অসুবিধেজনক। এই যে ছেড়ে যাওয়া, আমি এটা ডয়শূন্য রই হবে, বয়শূন্য র হবে না, এটা বোঝাতে আমি বলি যে ধরো কোনো জিনিস ছেড়ে আসছো, তাকে ডিটাচ করছো, ছেড়ে আসছো, জোর হচ্ছে, এই জোরের জন্যেই ডয়শূন্য র হচ্ছে। বুঝতে পেরেছো? বা আকাশ, আকাশে তালিবস্য, বাতাসে দন্তস্য। আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে কেন, তাহলে আমরা দুটো একই স দিলাম না কেন? তাতে এটা কোনো, আমার গল্পগুলি কিন্তু কোথাও লেখা নেই, এগুলি হচ্ছে আমার মস্তিষ্ক প্রসূত। আমি বললাম আকাশ তো বিরাট একটা, সেই সূর্য চন্দ্র তারা গ্রহ নক্ষত্র সবাইকে জড়িয়ে থাকে, তালিবস্য জড়িয়ে থাকে। আর বাতাসের এই দন্তস্বটা হচ্ছে একটু গতিশীল, দেখতে লাগে যাচ্ছে, বাতাস তো বয়ে বেড়ায়, এরকম করে আমি গল্প বলি। এরই কিছু জিনিস এইখানে গল্পে গল্পে বানানে আছে। বাহ, মানে এই যে ছোট ছোট বাচ্চারা আজকাল, তো সত্যি কথা বলতে আমরা তো বাচ্চাদেরকে পড়াশোনার চাপটা তাদের কাঁধে দিয়ে দিচ্ছি একেবারে ছোট থেকেই। মানে কি বলবো, তাদের এই যে এগিয়ে যাওয়ার লড়াই বা এগিয়ে যাওয়ার দৌড় যেটা আছে, তারা ছোট থেকেই দৌড়চ্ছে। তো তুমি এই যে বললে ছোট্ট যে সুন্দরভাবে, তো তুমি যেটা বললে যে তাদেরকে যদি আমরা এইভাবে শেখাতে পারি তাহলে তাদের ভারটাও একটু কম হয়। এমনিতেই তো বাংলা ভাষা আজকে কি বলছি কৌলিন্য হারিয়ে ফেলছে, মানে বাংলা ভাষা কজনই বা আজকাল আমরা বাংলা ভাষাটাকে না লোকজন একদম অদ্ভুত ভাবে বলে যে বাংলার বানান নিয়ে বড্ড সমস্যা, কিন্তু কিচ্ছু সমস্যা না, কিচ্ছু পরিবর্তন হয়নি। কয়েকটা বানানের পরিবর্তন হয়েছে, সেগুলি খুব সোজা বানানের। যেগুলিতে মূর্ধন্য মূর্ধন্য স ছিল, সেগুলি তাই আছে, সেরকম ভাবেই আছে। কিন্তু ছোট বাচ্চা, সে নত্যবিধান সত্যবিধান পড়ে না, তাকে নটা মানে মূর্ধন্য আর দন্তন্য, এটার যে আলাদা ব্যবহার হবে, কেন হবে, সেটার একটা রিদিম করে বোঝানো হয়। আমার এবার বই মেলাতে একটা বই বেরোচ্ছে শব্দ পাবলিকেশন থেকে, সেটাও আবার মজার। সেটা হচ্ছে ব্যাকরণটাও আমি গল্প বলেই পড়াতাম স্কুলে। সেটা আমাকে প্রকাশক বললেন, সুদীপ্তা, যে এরকম হয় বিদেশে। যখন লিখতে আরম্ভ করলাম তখন শুনলাম যে সংস্কৃতে নাকি এটা আগেই একটা হয়ে গেছে, যে গল্পে গল্পে কি কবিতায় কবিতায় ব্যাকরণ শেখানো। সেটা একটা
এই দেখা যাক, বইটা বেরোলে তো দেখবই। তোমার মোটামুটি এই যে গল্প বলাটা, এটা শুরু হয়েছিল কবে থেকে এবং কি করে শুরু করলে যে গল্প বলবে? এই যে ছোটদের জন্য ধরো, বা এই যে গল্প বলা, এটা শুরু হয়েছিল কবে? গল্প বলাটা আমাদের বাড়িতেই একটা অভ্যাস ছিল, কারণ আমরা যদিও যৌথ পরিবারে থাকতাম না, কিন্তু আবার যৌথ পরিবার। আমার জ্যাঠতো দাদারা আমাদের থেকে এখান থেকে কলকাতা থেকেই অফিস টফিস করতেন, বা আমার জ্যাঠতো দিদিরা যখন আসতেন তারা গল্প বলতেন। আচ্ছা। হ্যাঁ, এই কারণে আমি পথের পাঁচালী অনেক পরে পড়েছি। আগে গল্পটা শুনেছি, তারপরে বাবা জেঠিমার সঙ্গে সিনেমাটা দেখেছি সত্যজিৎ রায়, তারপরে গল্পটা পড়েছি। সেই জন্যে আমাদের বাড়িতে আমি বাবার কোলে বসে মহেশ অনেক গল্প বলতেন। এই মহেশটা বলতে গিয়ে মনে হলো যে এই মহেশটা যখন বাবার কোলে বসে শুনেছিলাম, তখন প্রায় গলা আটকে এসেছিল, প্রায় কেঁদে ফেলেছিল। এবার আমি গোখলেতে যখন আমার ক্লাস 8-এ সেটাকে আমাকে পড়াতে হলো, সে পড়াতে গিয়ে আমারও গলা প্রায় চোখট হয়ে আসছে, সেই স্মৃতিটা ভেসে আসছে। আর আমার ছাত্রীরা তো কেঁদে ফেলেই ছিল। সেই আবেগটা, সেটা আবেগটা। তার মানে তুমি বলছো যেটা, যে তোমার ছোটবেলাটা যেভাবে তুমি বড় হয়েছে গল্প শোনাটা, এখনকার জেনারেশন, মানে ওদের দোষ দেওয়া যায় না, ওরা এতটাই টেকনোলজির ওপর নির্ভরশীল ওদের জীবন। গল্প শোনা তো দূর, গল্প এই যে আমরা যেটা ছোটবেলা থেকে বাবা মা হোক, ঠাকুমা দিদিমা, তাদের কাছে গল্প শুনে যে কল্পনার জগৎটা আমাদের যেটা তৈরি হতো, সেটা এখনকার জেনারেশনরা করতে পারছে না। তারা হচ্ছে টেকনোলজির ওপরেই তাদের থাকছে, তাদের কল্পনাটা একটা অন্যভাবে গড়ে উঠছে। তুমি এটাকে কি বলবে? আমার কিন্তু এখনো মনে হয় কোনো ভালো ক্লাসিক যখন পড়ছে, সেটা এমনি রিডিং দিক বা কেউ পড়ে শোনাক। হয়তো তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সব কিছু ইংলিশে পড়ছে, ওকে অন্তত পড়ে ভাবনাটা, কারণ বাড়িতে তো বাংলায় কথা বলছে, ওর মনের একটা কথা ওটা যাতে বুঝতে পারে, সেরকম একটা যাতে করে দেয়, তাহলে কি হবে, ও কানে যে শব্দগুলি শুনবে সেগুলিও থেকে যাবে। কারণ একটা গল্প আজকাল সব ভিডিও করে দেওয়া হচ্ছে, সেইটাতে আমার মনে হয় যে একটু অসুবিধা আছে। আমি এই বইটা দেখাচ্ছি, এটা আমি শোনাও না কোনো গল্প আমি যদি বলছি, থাকে। কিন্তু আমি ওনাদের কাছে অনুরোধ করেছিলাম এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করতে। আচ্ছা। হ্যাঁ, এই যে ছবিগুলো আমি বলেছিলাম যে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বাচ্চা অনেক বেশি, সেই সহজ পাঠের মতো আমাদের ছবিগুলো অনেকটা ওই ধরনের, আর অনেক ভাবতে পারে। ওর কল্পনায় রংটা তো আমি বেঁধে দিচ্ছি না, আমার কথা হচ্ছে রংটা বেঁধে দিচ্ছি না, ও তো যা ইচ্ছে রং করতে পারে। সেই জন্যে এরকম ভাবে আমি ওনাদের অনুরোধ করেছিলাম, এবং ওনারা কিন্তু এই অনুরোধটা রেখেছেন। তুমি যদি একটু শোনাও, তোমার একটু লেখা পড়ে শোনাও। আচ্ছা, শোনাচ্ছি। আমার ছোট ছোট গল্প থেকে বামদেব ও তার বন্ধুরা। পার্কের পাশেই আছে একটা বাস ডিপো। সকাল থেকে হইচই লেগে যায়, বাস আসে বাস যায়, পক পক পিক পিক, লোকজনের ভিড়, বাসে ওঠার লাইন। এই ডিপোতে অনেক দিন হলো একটা লাল রঙের দোতলা বাস দাঁড়িয়ে আছে। ধুলো পড়ে গেছে, জানলাগুলি ভেঙে গেছে, বাসটি চুপচাপ দাঁড়িয়ে আছে তো আছেই। সব বাসই প্রাইভেট মালিকের বাস। রাত বাড়লেই বাসের দল চলে আসে ডিপোতে, ড্রাইভারের সবকিছু বামদেবকে বুঝিয়ে চলে যায়। বামদেব এই ডিপো পাহারা দেয়, অনেক দিন ধরে সে এখানে আছে। আর আছে বাঘা, বাঘার 4টি বাচ্চা হয়েছে, তারা থাকে ওই লাল বাসে। বামদেব তাদের দুধ দিয়ে আসে, চকচক করে খেয়ে নেয় তারা। বাঘা একদিন পায়ে আঘাত পেয়ে বামদেবের কাছে এসেছিল, তারপর থেকে এখানে সে থাকে। বামদেব যা খায় তাই জোটে বাঘার পাতে। একদিন কালো কুচকুচে একটা কুকুর এসে উপস্থিত হলো,
অদ্ভুত একটা কাণ্ড ঘটল। নতুন কুকুরটাকে দেখে বাঘা একটু চিৎকার করলো প্রথমে, কিন্তু তারপরে থেমে গেল। দুজনেই লেজ নাড়তে নাড়তে শুরু করলো। কি হলো কে জানে, এই কুকুরটার নাম দিল বামদেব কাল্লু। বাহ, মানে দুটো সুন্দর মানে আমি সম্পর্ক। আরেকটা আমার খুব প্রিয় এখানে একটা গল্প আছে, এখান থেকে একটু পড়ছি। হ্যাঁ নিশ্চয়ই, পড়ো পড়ো। আজকের অমল, এটা আমি ডাকঘরকে অবলম্বন করেই লিখেছি। আচ্ছা, কিন্তু আজকের অমল, অমল খুব ছোট থেকেই পিসে মশাইয়ের কাছে থাকে। বাবা মা বড় মামাকে বড় একটা মনে পড়ে না। পিসির ঘরে ছবি আছে মা বাবার, সেইটুকুই দেখে মা বাবাকে চেনে। ওর শুনেছে কেদারে যাওয়ার পথে মা বাবা দুর্ঘটনায় মারা যান। সঙ্গে পিসে মশাই ছিল, অমল ছিল, কিন্তু তারা আঘাত পেলেও বেঁচে ফিরেছে। তারপর থেকে অমল প্রায়ই অসুস্থ হয়ে পড়ত, সেরেও উঠত। এখন এক অদ্ভুত রোগ ওকে ধরেছে। শরীরের শ্বেতকণিকাগুলি বেড়ে যায় আর ঘন ঘন জ্বর হয়। ডাক্তারের মতে খুব সাবধানে থাকতে হয় অমলের। ওদের বাড়িটা একতলা, ঘরের বাইরের উঠোনেও যাওয়া বারণ। তাই সে নিজের ঘরের জানলার শিক ধরে বাইরের জগৎকে দেখে। পথ দিয়ে যায় যারা, তাদের ডাক দিয়ে আলাপ জমায়। সেদিন তো জানলা দিয়ে হাঁক দিল আচারওয়ালাকে। আচারওয়ালা 1 ঘন্টা বাজাতে বাজাতে যাচ্ছিল। অমল জানলার ফাঁক দিয়ে তাকে ডাক দিল, আচার, ওই আচার। আচারওয়ালা ডাক শুনে গিয়ে, কোন আচার নেবে, ঝাল না মিষ্টি আচার? তুমি ছেলে মানুষ, মিষ্টি আচারই বেশি ভালো লাগে। না গো, আমি আচার কিনবো কি করে, আমার তো কোনো পয়সাই নেই। তাহলে ডাক দিলে কেন? আচারওয়ালা বলল, আমার তো এসব খাওয়া বারণ। ওই তোমার ঘন্টার সুরটা এত ভালো লাগলো, তাই ডাকলাম। আচ্ছা, আমি বাইরে যেতে পারবো যখন তোমার বাড়িতে আমায় নিয়ে যাবে? তোমার বাড়ির কাছে গাছ আছে, পুকুর আছে, পুকুরে মাছ আছে। আমি গিয়েই ওই মাছ ধরবো, তুমি ছিপ বানিয়ে রেখো কিন্তু। আমার বাড়ি? আচ্ছা, নিয়ে যাব। এই দেখো, রাতের পাহারাদার আসছে, এক্ষুনি বিনে পয়সায় আচার চাইবে। আমি চলি, আমি এসে তোমায় নিয়ে যাব, তাড়াতাড়ি ভালো হয়ে যাও। কি অদ্ভুত না, অমল আর দইয়ালার সেই কথোপকথনটা আমাদের মনে পড়ে গেল। সে অদ্ভুত একটা ফিলিংস হয় এই গল্পগুলোর মধ্যে, একটা থেকে যায় সত্যি কথা। যাই হোক দিদি, এবার একটু অন্যদিকে আসি। সেটা হচ্ছে তোমার পড়ানোর তো একটা বড়, মানে তোমার কেরিয়ার তো একটা ভীষণ বড় একটা জায়গা রয়েছে পড়ানো, মানে শিক্ষকতা। সেটা তুমি শুরু করেছিলে কবে এবং কিভাবে সেটা শুরু হলো? আমার শিক্ষকতা শুরু হয়েছে বলতে গেলে, শেষ করেছি 32 বছর ধরে। কিন্তু আমি পড়াতে খুব ভালোবাসি। শিক্ষকতা বলতে যদি বলো, আমি ক্লাস 6 একটা স্কুল খুলেছিলাম। আমাদের ছাদের উপর স্কুলটা হতো, স্থানীয় বস্তির ছেলে মেয়েদের নিয়ে। আসলে তখনও সরকার কিন্তু বিধান দেননি যে সবাইকেই স্কুলে যেতে হবে। আচ্ছা, সাক্ষরতার অভিযানটা হয়নি সেই সময়, আমার ছোটবেলা। তো আমার কাকা ছিলেন, সিপিআই করতেন, খুব নামি ছিলেন, কুচবিহারে থাকতেন, দেবী প্রসাদ নিয়োগী। ওনারই ইন্সপিরেশনে, আচ্ছা, তুই কর, খুব ভালো হবে। ওই সময় থেকেই কিন্তু আমি পড়ানো আরম্ভ করি। কারণ মার বাড়িতে মার কাজের লোকের মেয়ে বা আমার বাবার ড্রাইভারের ছেলে এলে আমি তৎক্ষণাৎ তাদের পড়াতে বসিয়ে দিতাম। হ্যাঁ, এটা আমার একটা ভেতর থেকেই একটা মজার ব্যাপার আছে, তো সেইটা খুব ভালো লাগতো। কাউকে বোঝাতে পারলে সেটা মনে হতো আমি অনেক কিছু পেয়ে গেছি একটা। মানে পড়ানোটা তোমার ভেতর থেকেই আসতো। কিন্তু আমি নিজে কিন্তু খুব তখন পড়তাম না, পড়াশোনা করতে ভালোবাসতাম না। শুধু ওই গল্প শুনতাম, বাবার বইয়ের আলমারি গোছাতাম। আমার মা অসম্ভব বই পড়তেন, রান্না করতে করতে বই পড়তেন, এই করতেন। কিন্তু আমি যে খুব, আমার দিদি বই পড়ে শোনাতো আমাদের, যেমন বিপ্রদাস, দিদির বিপ্রদাস পছন্দ, আমার জিজো দাস পছন্দ, এইরকম আমাদের অনেক রকম হতো। এই আমি শুনতে খুব ভালোবাসতাম।
কেউ গল্প পড়ে দিচ্ছে, তুমি পড়ে শুনছো। দিচ্ছে, আমি সেজন্য রেডিওতে গান এই আর গল্প এটা- দাদুর আসর হতো সে সময়। সেটাও শুনতাম, হ্যাঁ, ওটাও শুনতাম। তারপরে আরো সমস্ত রেডিওতে তখন প্রচুর প্রোগ্রাম। ইয়ে ছিল, ইন্দিরা দীনা হ্যাঁ, বিলাদি, ইন্দিরা দেবীর একটা হ্যাঁ। ইয়ে ছিল ছোটদের নিয়ে, তখন শুনতাম। সেই সবগুলো। হ্যাঁ। মানে এই যে তুমি এখন যেটা বাড়িতে করো, ধরো ছোটদের নিয়ে এই যে গল্প বলা, এটা কি তোমার ওই কনসেপ্টটা থেকেই কি তুমি করেছো, নাকি না এটা না তোমার না, আলাদা? এটা আমার, আমি রিটায়ার করার পরে আমার মেয়েরা আমাকে উৎসাহ দিল, মা দেখো এত স্টোরি টেলিং এর আসর হয় বম্বে, ব্যাঙ্গালোরে, তুমি একটা করো। তখন আমি ব্রিটিশ কাউন্সিলে মেম্বার এমনি ছিলামই, সেখানে অনেক দেখলাম স্টোরি টেলারদের বিদেশের, তারপরে নানা ছোটদের নাটক দেখলাম, দেখলাম কিভাবে তারা প্রেজেন্ট করছে। পড়ানো একটা জিনিস, আর একটা বাচ্চাদের প্রায় 10-12 জন বাচ্চাদের করে নেওয়া, সেটা। তবে বুঝি যে আমাদের আসরে বাচ্চারা গল্পগুলি মন দিয়ে শোনে, খুব ভালো করে শোনে। কারণ এবার দুর্গাপুজোর আগে আমরা বলেছিলাম যে যেরম ইচ্ছে দেবদেবী সেজে আসবে, তো সবাই সেজে এসছে। এবার আমি একটা গল্প বলেছি মজার, যে দুর্গা ঠাকুর যখন আসছেন কিছুতেই লক্ষ্মী আসবে না, কারণ লক্ষ্মী বলেছে তোমার পুজোতে এত ধুমধাম হয়, আমারটায় কোনো আলো থাকে না, টিমটিম করে প্রদীপ জ্বলে, এইটাই করে। আর সরস্বতী বলেছে যে আমি কিছুতেই তোমার সিংহের সঙ্গে আমার হাঁস যাবে না। আর লক্ষ্মী বলেছে আমার পেঁচা গণেশের সঙ্গে যাবে না, গণেশ বলেছে আমার ইঁদুর পেঁচার সঙ্গে যাবে না, কারণ ভীষণ মুশকিল হয়ে যায়। এসব করে যখন ওরা এসছে মর্তে, তখন ওদের খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে চারিদিকের অনেক রোল টোলের দোকানের গল্প টল্প গন্ধ পাচ্ছে, অসুর বেরিয়ে গেছে, এই করেছে। ওই যে বাচ্চাদের ওটা বলেছি যে চাউমিন রোল হ্যানা ত্যানা, একটি বাচ্চা এখন বোধহয় 4 বছর হবে, ও দুর্গা সেজে এসেছিল। ও যখন ফিরে যায় ওর মার সঙ্গে অটোতে, ও তখন ওর মাকে বলতে বলতে যায় যে মা আমি কিন্তু দুর্গা ঠাকুরকে চাউমিন দেব, চপ দেব, এই দেব, তার মানে আমার গল্পটা বিশেষভাবে শুনেছে। মানে ওর ভেতরে ওটাকে বেশ ভালো লেগেছে, নাড়া দিয়েছে বেশ জিনিসটা। কারণ ওগুলি তো ওদেরই প্রিয় খাদ্য না। একদম তাই। এই যে হাতি এলো ঘরে, এই বইটা, এটা তো খুব মজার নিশ্চয়ই। তো এই বইটাও তো তোমার নিশ্চয়ই লেখার পেছনে যে ক্যারেক্টারটা বেঁচেছো, হাতি, বাচ্চাদের খুব ফেভারিট, মানে জন্তু জানোয়ারদের মধ্যে হাতি, মানে খেলতেও ভালোবাসে যখন ছোট থাকে, ছবি টবি দেখে। তো এটা কি শুধু হাতি, নাকি এর সাথে অন্যান্য জন্তু জানোয়ার? এখানে সবকটাই জন্তু জানোয়ার আছে। এই গল্পটাতে হাতি এলো ঘরে, সেটাতে শুধু হাতি ঢুকে পড়বে ওর খিদে পেয়েছে বলে। আচ্ছা, একটু পড়ো। হ্যাঁ, আমি পড়ে দিচ্ছি। কিন্তু এর সঙ্গে অনেকগুলি গল্প আছে। একটা হচ্ছে ভাল্লুকদের নিয়ে তাদের অভিযান, তারপরে একটা ব্যাঙদের নিয়ে, একটা হচ্ছে বড়দিনের কেনাকাটা, এটা হচ্ছে পশুদের পাড়া। ও হ্যাঁ, বাহ। এটাও একটা ঈদের দিনে এই মেয়েটার একটা কুকুর ছিল, সে ছাড়া পেয়ে কিভাবে খাবার দাবার নষ্ট করে দেবে, এরকম। এই একটা ব্যাঙেদের আছে, দুষ্টু ছেলের এই করে, একটা পাখিদের। বুঝতে পেরেছি, একটু পড়ো। কোনটা পড়বো তুমি বেছে দাও আমাকে, দেখি। তোমাকে একটা ওই যে বললে বড়দিনের একটা গল্প, এই বড়দিনের কেনাকাটাটাই শুনি একটু, নতুন বছর এসছে। বড়দিনের কেনাকাটা। পশু পাখিদের পাড়া, 1 সপ্তাহ বাদেই বড়দিনের উৎসব। চারিদিকে সাজো সাজো রব, সবাই মেতে উঠেছে উৎসবের জন্যে। রক আর রকের মা এ পাড়ায় অনেক দিন হলো থাকে। আশেপাশের প্রতিবেশীরা খুব ভালোবাসে ওদের। কুকুরছানা রকের বাবা বাইরে থাকে। বাবা আসবে শুনে থেকে রকের লাফালাফির অন্ত নেই। হাঁস, মুরগি, কাক সবার বাড়িতেই কেউ না কেউ আসবে। সবাই মিলে পাড়া সাজানোর কাজও শুরু করে দিয়েছে। রকের পিসি, দিদিমা, কাকাই সবাই কত উপহার পাঠিয়েছে। হাঁস পিয়ন কাকার এখন অনেক কাজ,
সারাদিন কখনো এর বাড়ি কখনো ওর বাড়ি ছুটছে বড়দিনের উপহার দিতে। রককে বিশেষ করে খরগোশ, হাঁস, মুরগির বাচ্চারা খুব পছন্দ করে। রক ওদের বড় দাদার মতো সামলায়। তবে ওদের সঙ্গে খেলতে গেলে রকের কোনো হুঁশ থাকে না, সব কাজ ভুলে যায়। তাই স্কুলের বাসও মাঝে মাঝে মিস করে। দেরি করে স্কুলে ঢুকে বেশ বকা খেতে হয় ভাল্লুক স্যারের কাছে। কিন্তু খেলা পেলে রকের আর কিছুই মনে থাকে না। মানে এত সুন্দর করে বলেছো, মানে মনে হচ্ছে একটা সামনে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে তোমাকে গল্প দিদা এই নামটা কি করে পাওয়া? হঠাৎ করে তুমি গল্প দিদা কি করে হয়ে উঠলে? আমার দুটো নাম আছে। একটা হচ্ছে যেখানে যেখানে আমি বানান শেখাতে যাই বা বানান ওয়ার্কশপ যখন বাড়িতে করি তখন আমি বানান ঠাকুমা হয়ে যাই। আচ্ছা আচ্ছা, আর গল্প যখন বলি তখন আমি গল্প দিদা। ও হ্যাঁ, গল্প দিদাটা হচ্ছে আমার প্রথম দিন যেদিন এখানে গল্পের আসর হলো। আচ্ছা, তো অনেক আমার স্টুডেন্টের ছেলে মেয়েরা এসছিল। আচ্ছা তারা দিদা 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 করছে। একজন আমাকে জিজ্ঞেস করলো, মারা তো তোমাকে মিসেস মৈত্র বলছে, মিস বলছে, আমরা কি দিদা বলবো? আমি গল্প দিদা বলবি, গল্প শুনতে এসছিস যখন। তারপর থেকে তারা এখন ক্লাস 9-এ উঠে গেল, তারা এখনো গল্প দিদা বলে। আর বানান ঠাকুমাটা আমাকে দিয়েছিল একটি বাচ্চা, মসলন্দপুরের একটি স্কুলে আমি গেছিলাম। এখনো তুমি সেই স্কুলগুলোতে ভিজিট করো? মাঝে মাঝে করি। হ্যাঁ, তো সেই স্কুলে যখন আমি করাচ্ছি দেখছি একটি বাচ্চা বসে আছে, স্কুল ড্রেসও পরেনি, কিছুই না, কিন্তু তার কোনো এক্সপ্রেশন নেই। অনেক বাচ্চারা হাত তুলছে, এটা বলবো ওটা বলবো ওটা করবো, ওর কোনো নেই। তো আমি বেরিয়ে এসে ওর মাস্টারমশাইকে জিজ্ঞেস করলাম, এই বাচ্চাটার কি কি কোনো প্রবলেম আছে? বললো না, ওর বাড়িতে একটু ওর বাবা মাকে ধরে মারে, সেই জন্য বেশি স্কুলে আসে না, আজকে আপনি আসবেন বলে ওকে নিয়ে আসা হয়েছে। তো বেশ কেটে গেছে। বেশ কয়েক মাস পরে ওর মাস্টারমশাই আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছে। বাচ্চাটার নাম বলেছিল লক্ষ্মী। তো বলে, দেখো লক্ষ্মী তোমাকে পাঠাতে বলেছে, বলেছে যে স্যার বানান ঠাকুমাকে পাঠাও। ও পুরোটা ক্লাসটা অবজার্ভ করেছে, একটা কথা বলেনি। তো ওই যে একটা নাম পেলাম, সেইটা আমি বললাম আমি রেখে দিই। বাহ, অদ্ভুত, মানে এটা সত্যি একটা অন্যরকম ফিলিংস। তো এই যে ধরো তুমি বলছো মসলন্দপুর বা এই ধরো বিভিন্ন জায়গায় তো তুমি এগুলো করতে যাও, আজকের দিনে দাঁড়িয়ে ধরো এই সব স্কুলগুলোতে বাচ্চাদের মধ্যে কিরকম উৎসাহ দেখতে পাও এই বানান বা? একই উৎসাহ শহরের বাচ্চাদের যা। আচ্ছা, শহরের বাচ্চাদের উঁচু ক্লাসগুলি একটু দুষ্টুমি করে ফেলে, কিন্তু নিচু ক্লাসের একই রকম এক্সপ্রেশন। একটা নতুন জিনিস ওই গল্প করে বলা হচ্ছে, ওদের মুখে মুখে জিজ্ঞেস করা হচ্ছে, ওদের বোর্ডে ডাকা হচ্ছে। হয়তো বানানটা ভুল লিখলো, কিন্তু বোর্ডে তো সাধারণত টিচাররা, আমরা যারা করি ভালো, যারা পারবে তাদেরই ডাকা হয়, কিন্তু ওদের ডাকা হচ্ছে, যে হাত তুলছে এটাতে ওরা ভীষণ আনন্দ পায়। মানে ওই যেটা বললাম যে ওদের চোখের তারাগুলি বেশ জল 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 করে। আচ্ছা, এই যে বাংলা বানান আমাদের যেটা সবারই একটা সমস্যা, এই যে বা দন্তেশ্বর নিয়ে, এই সমস্যাগুলো ধরো বাড়িতে বা ছোট ছোট বাচ্চাদের যদি শেখাতে হয়, এর জন্য তুমি কি বলবে, কি করতে হবে? মানে গার্জিয়ান, অভিভাবকরা কিভাবে বাচ্চাদের এটা করবে? প্রথম কথা, ছোটবেলা থেকে ছড়া শোনাতে হবে, গান শোনাতে হবে। যে ভাষাটায় বেশি কথা বলবে সেটাতে শোনাতে হবে, তাহলে ওদের শব্দগুলি অনেক মাথায় বসে যাবে। এইবার শয়ের সমস্যাটা, কয়েকটা বানানেই মূর্ধন্য স আছে, সেটা যদি লিখে দিয়ে, মানে বাচ্চাদের হাতের লেখার মতন মা বাবা একটা লিখে দিল যেখানে 3টে স আছে, ওরা ওদের পড়ে দিল, ওদের ছবি আঁকতে বলল, তাহলে কিন্তু ওরা একসঙ্গে দুটো জিনিস শিখে যাবে।
এটা ওরা শিখে যাবে। মূর্ধন্য বা দন্তন্য অনেক কিছুর সঙ্গে আসে, কিন্তু ওটা আসে না। মূর্ধন্য অনেক কিছুর সঙ্গে আসে না, শুধু ট ঠ ড ঢর সঙ্গে আসে। সেইটা একটু শব্দগুলি বা জিনিসগুলি দেখিয়ে দেখিয়ে, যে ঘন্টা, এটাতে তোমার মূর্ধন্যই আসবে, আর কিছু আসবে না। এইরকম করে যদি শেখানো যায়, তাহলে ওরা কিন্তু, আর ওদের থেকে গল্প শুনতে হবে। যেটা আমার একটা খেলা আছে, যেটা করে ওরা, খুব সুন্দর করে। যেমন একটি বাচ্চা মেয়ে আমাকে বলেছিল, ওকে ও নিজেই চুজ করেছিল খ দিয়ে 3টে শব্দ, খেলনা, এটা কি মনে নেই। ও আমাকে বলেছিল, যে গল্পটা লিখেছিল 3টে বাক্যে কি 4টে বাক্যে, পাখিদের খেলার মাঠ হলো আকাশ। এইটা তো আমি এতদিন ধরে বাংলা পড়িয়েছি বা বাংলা নিয়ে পড়েছি, আমার তো মনে হয়নি। ছোটবেলা থেকে তো আকাশ দেখি, পাখি চড়ে বেড়ায় দেখি। ও বলেছিল। আরেকটি বাচ্চা আমাকে জিজ্ঞেস করেছিল, সেটি ছেলে, সে এবার বোর্ড দেবে, যে গল্প দিদা তুমি আমাকে বলো যে সুয়োরানি আছে, দুয়োরানি আছে, কেন সুয়োরাজা নেই, দুয়োরাজা নেই? এটা ওকে বোঝাতে আনলাম যে তোর কি মনে হয় বল। না তুমি বলো। আনলাম তোর যা মনে হয় তুই এঁকে দে। কিন্তু একটা সফট মনে এটা হয়েছে, সবসময় রাজার 2টো রানী থাকছে, একজন রানীর কেন থাকবে না, রাজার কেন থাকবে না, এরকম বিভিন্ন শিশু মনের প্রশ্নে আমি খুব সমৃদ্ধ হই। এই জন্যে আমি শিশুদের সঙ্গে কাজ করি। ওদের এক একটা চাওয়া, এক একটা কথা, এক একটা প্রশ্ন ভীষণভাবে আমাকে আলোড়িত করে। খুব সুন্দর তুমি বললে। এবারে বলছি যেটা, সেটা হচ্ছে যে আজকালকার দিনে এই যে তুমি যে কাজটা করছো, এই কাজটা করার জন্য তো প্রচুর লোকবল যদি নাও লাগে, কিন্তু অর্থ একটা বড় ব্যাপার আছে। সেই আর্থিক সাহায্যটা কি তুমি কিছু পাচ্ছ, নাকি নিজের থেকেই করছো? না, আমি আগে নিজের থেকেই করতাম। তারপরে যখন অশ্বিনী দত্ত রোডে করতে আরম্ভ করলাম, তখন আমরা একটা সামান্য ফিজ, আমার বাড়িতেও আমি প্রথম 2বার নিই, তারপরে আমি সামান্য ফিজ নিতাম, কারণ ওদের আমি গাছ প্রেজেন্ট করতাম। আর সেই জন্য অনেকে আমাকে গাছ দিদাও ডাকে। আচ্ছা। পেন্সিল, রাবার ইত্যাদি। তো তখন এখন আমরা একটা ফিজ নিই, এবং বাবা মা অনায়াসে কিন্তু দিয়ে দিচ্ছে। আচ্ছা। এবং আমাকে 2-1জন বলেছিল যে আপনি সার্টিফিকেট দিচ্ছেন না কেন? তখন আমি বোঝালাম যে গল্প দিদার একটা সার্টিফিকেট কোনো মূল্য দেবে না ওর বড় বয়সে, কিন্তু ওর স্মৃতিতে যেটা থেকে যাবে সেটা কিন্তু ওকে অনেকটা পথ এগোতে সাহায্য করবে। একদমই তাই। কারণ একটা সার্টিফিকেট বড় কথা নয়। এখানে পারফর্ম করেছে, এখানে করেছে, এটা কোনো বেশি নয়। একদমই তাই, মানে কথাটা ঠিক, যে সার্টিফিকেট কি, মনটাই তো আসল, মনের মধ্যে যদি। হ্যাঁ, এইটা নিয়ে না আমাদের গার্জেনরা, বেশিরভাগ ছেলে মেয়েই কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ পড়ছে, যারা আসে আমাদের ওখানে। তাদের দেখেছি মারাও ভীষণ মানে আমাদের সঙ্গে কোঅপারেশন করে, খুব করে। যেমন এই হাতি এলো ঘরেটা আমরা চিড়িয়াখানায় একটা প্রোগ্রাম করলাম। তো ওই যিনি আমার সঙ্গে থাকেন, মহুয়া, আমার থেকে অনেক ছোট, ওর অসীম এনার্জি। তো মহুয়ার ও বললো, হাতির জায়গাটা এসে বলল যে দিদি তোমার একটা বইতে একটা হাতির গল্প আছে না? না, হ্যাঁ, এই হাতিটাই তো আমার বাড়িতে গেছে। সঙ্গে সঙ্গে বিস্ময়ের চোখ, এই হাতিটাই গেছিল, এই হাতিটাই গেছিল, তোমাকে কি বললো? মানে ওদের কিন্তু আর নেই যে এই হাতিটার সঙ্গে অন্য ছেলে জড়িত বা অন্য ছেলের নাম বলেছি, ওরা বিশ্বাস করেন না। ছোটদের বিশ্বাস করানো
কতখানি একদম। মানে মনটাই এতটা ওদের থাকে, ছোট্ট মনটা, এত সুন্দর মন, সেটা সত্যি। আর তোমার এমনিতে তো এই কাজটা যেটা তুমি করো, এটা তো তুমি এখন কি ফুল টাইম করছো, মানে পড়ানোটা কি এখন আর মানে সেইভাবে এখন কেউ কেউ অনলাইনে পড়ছে, আচ্ছা এটা রিসেন্ট আরম্ভ হয়েছে। আচ্ছা, মানে এই তোমার গল্প বলার এটা ছাড়া পাশাপাশি হ্যাঁ, অনলাইন? আমি আরেকটা সময় আপডেটস বলে তুমি দেখবে, হ্যাঁ 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 দেখেছি। ওরা আমার এই বানানটা আমি আমি করে দিই, ওরা সেটা পোস্ট করে, আচ্ছা সেটা ওরা বলে খুব ভালো ভিউয়ার। আচ্ছা। আর এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা কি তোমার হাতে বানানো? এটা আমার হাতে বানানো বিদ্যাসাগরের ছবি। আচ্ছা, এটা মনে হচ্ছে এমব্রয়ডারি কি? বাটিক। বাটিক, আচ্ছা। তো তুমি কি এগুলো নিজে হাতে করো, মানে করতে? এটা আগে খুবই করতাম, এখন একটু এমব্রয়ডারি করি, কিন্তু ওই আমার এই পুতুল হাতি এগুলি বানানোর চেষ্টা করি নিজের মতো করে। আচ্ছা, নিজের হাতে করার চেষ্টা করো, মানে তোমার এগুলোতে শখ আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কি করো? অবসর কি করে কাটে আর? অবসর চলে যায়, আচ্ছা গল্পের বই পড়া, রান্না আমি নিজে করি, আচ্ছা, রান্না করা। রান্না করতে ভালোবাসো? আমি যে খুব ভালো রাঁধুনি তা নয়, আমার মা বা আমার দিদিরা যেমন, আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে, মানে নিজের করে। বাড়িতে আমার নিজের মতো করে করে রান্না করো এবং ঠিক আছে। আর এতে ঘুরতে ভালোবাসো? হ্যাঁ, ঘোরো? আগে তো হেঁটে হেঁটে অনেক দূর চলে যেতাম, এখন অতটা পারি না। এমনি ছোটখাটো জায়গায়, আচ্ছা, আর মেয়েদের কাছে গেলে অনেক জায়গায়। মেয়েরা বাইরে থাকে? এখন অবশ্য আমার বড় মেয়ে কলকাতাতেই এসে গেছে। আচ্ছা আমি ওখান থেকে, আমি নাটক দেখতে খুব ভালো। আচ্ছা, নিয়মিত নাটক দেখো? হ্যাঁ, প্রায় নাটক দেখি, আচ্ছা, চলে যাই। নাটক দেখতে ভালোবাসো। তো তোমার বইমেলাতে একটা বই প্রকাশ হচ্ছে? 4টে বই প্রকাশ হচ্ছে। 4টে? একটা হচ্ছে এটা প্রকাশ হবে, এটা আমাকে প্রকাশ হয়েছে বলে দিয়েছে, আচ্ছা। এইটাও তাই। আর ধানসিঁড়ি থেকে একটা ত্রৈলোক্যনাথের ভূতের গল্পর সংকলন আমি করেছি। আচ্ছা আর শব্দ পাবলিকেশন থেকে 2টো বই বেরোবে, একটা হচ্ছে ব্যাকরণে, আর ওই ব্যাকরণের গল্প বলাটা নিয়ে, আর আরেকটা হচ্ছে পুনিতের খেলা। পুনিতের খেলাটা কি নিয়ে? ওই সব ছোট ছোট বাচ্চা ছেলে বা মেয়েদের মনের যে নানা রকমের ভাবনা আসে, খেলা আসে, আচ্ছা কখনো আচ্ছা আচ্ছা, হিংসে আসে, কখনো খেলনা কাউকে দেয় না তারপরে দিয়ে দেয় বাচ্চাদের। হ্যাঁ একদমই তাই। এটা যে কখন কি আসে আমরা তো জানি না, সেই ওদের মনে, সেই মুহূর্তে ওরা যে কি রকম হয়ে যায়। তুমি এই যে বাচ্চাদের নিয়ে কাজ করো, কখনো এরকম হয়নি যে তোমাকে মনে হয়েছে কোনো বাচ্চার সাথে, মানে ধরো ডিল করতে গিয়ে কোনো সমস্যা হয়নি সাইকোলজিক্যাল ক্ষেত্রে, ধরো কোনো বাচ্চার সঙ্গে সেই রকম কোনো সমস্যা কখনো ফেস করোনি? না, সেরকম করিনি, কারণ আমি স্পেশাল চাইল্ডদের সঙ্গেও হ্যাঁ কাজ আমি করেছি। সেটাই বলছি যে স্পেশাল না হয়েও তো অনেক আজকাল বাচ্চা বাচ্চাদের আসে, মধ্যে আমি থাকে। যদি সেটা ওদের মধ্যে একটু দেখতে পাই তখন আমি একটু গার্জেনদের সঙ্গে কথা বলি, আচ্ছা যে ওর মনে হলো যে অনেক আছে না এখন আঁকবো না তো নাই, করবো না তো করবোই না, সেরকম না, একটু দেখে আমি কথা বলি। তারপরে দেখেছি ওদের ওষুধটা হচ্ছে ভয়ানক ভালো ওষুধ হচ্ছে গল্প শোনানো। আচ্ছা এরকম সাউথ পয়েন্টেরই একটি ছেলে আমার কাছে গল্প শোনে, ক্লাস 2তে পড়ে, ও নাকি দুষ্টু বলে ওকে টিচার ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড় করিয়ে দেয়। সেই জন্যে ওর খুব মনে দুঃখ যে আমি পড়ে কি করব, আমাকে তো খারাপ বলেই দাঁড় করিয়ে দেবে। আচ্ছা, কিন্তু আমি তার সঙ্গে গল্প বলে দেখলাম সে সাংঘাতিক ইন্টেলিজেন্ট, তাকে যদি একটু বুঝিয়ে ভাজিয়ে করার জন্য যেত তাহলে কিন্তু খুবই ভালো সে কাজ করত। বুঝতে পেরেছি। মানে এই ধরনের বাচ্চাদের সাথেও তুমি মানে যেভাবে ডিল করো, মানে একটু অন্যভাবে, মানে নর্মাল না হলেও যদি বাচ্চাদের মধ্যে সমস্যা থাকে তাহলে ভালোবাসা দিয়ে ওদের সাথে কথা বলে এইভাবে ডিল করো। তো
আমাদের সুনন্দিনীর আড্ডা আজকে প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এবার শেষ যে প্রশ্ন, লেখালেখিটা তো করছো, তোমার কাজটাকেও তুমি গল্প বলাটা, তো এখন বর্তমান সময় দাঁড়িয়ে এই যে আমাদের যে সমাজ, এখানে নানান রকম আজকাল আমরা অন্যায় অত্যাচার মেয়েদের ওপরেও যেরকম হচ্ছে, তেমনি সমাজেও একটা ব্যাধি আমাদের চোখে পড়ছে। তো তুমি একজন সচেতন নাগরিক হিসাবে সমাজের কি বলবে, যে আমাদের কি করা উচিত প্রত্যেক নাগরিকের? সেটা আমি সহজভাবেই বলি। আমি তো সবই বাচ্চাদের নিয়ে কথা বলি, আমাদের বাচ্চাদের নিয়েই সমাজটা আরম্ভ হয়। ওদের কাছে, ওদের সামনে আমরা কোনো অপ্রিয় বাক্য, অন্য কোনো বাজে শব্দ, যেটা ওর মানেটাও ধরতে পারছে না, কিন্তু ও একটু বুঝতে পারে যে এটা না। আরেকটা হচ্ছে, আমি সব মা বাবাকে একটা কথা বলতে চাই তোমার এই প্ল্যাটফর্মের মাধ্যমে, যে কেউ জানি কোনো বাচ্চাকে না বলেন যে তোমার দ্বারা এটা হবে না। তাদের কথাটা কিন্তু বাচ্চারা মানুক না মানুক, বাবা বা মার কথা কিন্তু বেদ বাক্য, স্পেশালি মার কথা। এইটা যে তোর দ্বারা এটা হবে না, তুই ওর মতো পারিস না কেন, এই কম্পারিজন, আর এইটা জানি না করেন। ওর মধ্যে যে সত্তাটা আছে সুপ্ত, সেটাকে জাগিয়ে তোলা কিন্তু মা বাবারই প্রথম কাজ। তাকে সাহস দিয়ে, তাকে আত্মনির্ভর করা, সেটা সব থেকে বড় কাজ। কেন, আত্মনির্ভর হয়ে গেলেই কিন্তু ও ভালো মন্দের বিচার করতে পারবে। আর আমি যেটা আমার মেয়েদের বেলাও করেছি, যে বন্ধু হবে, অনেক নতুন বন্ধু হবে, কিন্তু সবাইকে মায়ের সঙ্গে আলাপ করিয়ে দেবে, তাহলে বুঝতে পারবে। সেটা একটা খুব দরকার, ব্যাপারটা মারও চেনা দরকার। এটা একটা সুনন্দিনীর আড্ডায় আজকে আমরা শুনতে পেলাম অনেক রকম কথা, কিছু কিছু জিনিস যেটা আমরা হয়তো সাধারণ জীবনে সবাই মানতে পারি না, সেই জিনিসগুলো সুন্দরভাবে দিদি আমাদের বুঝিয়ে দিলেন। অর্থাৎ প্রত্যেক সন্তান তার মা বাবার কাছে যেমন বিশেষ, তেমনি তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা বা গুণগুলো রয়েছে, সেগুলোকেও তুলে ধরার দায়িত্ব তার যতটা রয়েছে, সঙ্গে সঙ্গে তার বাবা মার। সুতরাং তাকে পিছিয়ে দেওয়া নয়, তাকে এগিয়ে তোলাই আমাদের কর্তব্য। সুনন্দিনীর আড্ডা, আপনাদের সকলের সঙ্গে আমরাও এগিয়ে চলব। দেখতে থাকুন, শুনতে থাকুন সুনন্দিনীর আড্ডা।